আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। কক্সবাজারে সত্য উন্মোচন করায় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনসিপির। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না, হুঁশিয়ারি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাথরঘাটা স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। এবং মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পারভেজ ইমনের 50 ও তাসকিনের 3 উইকেট শিকার। দর্শক, শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদের গ্রেফতার করা হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে সেনাবাহিনী সেখানে গুলি করেছে বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রফিকুল বাশারের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও আশপাশের এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়েও ভালো। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর গুলি করা নিয়ে প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জ থেকে পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেফতার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানান উপদেষ্টা। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা। মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে বলে আশা করছে বিএনপি। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দুর্নীতি, গুম, খুন চায় না। ভিন্ন মত থাকলেও সবকিছু মিলে একটি রেইনবো রাষ্ট্র গড়ে তোলার কথা জানান বিএনপি মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছে সবুজ চত্বরে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। কর্মসূচির আগে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারি মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার তৈরি করতে পারবো। সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা বলেন মির্জা ফখরুল। রাজনীতিটা তো সহজ পথ নয়, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার
ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। সব দুটি মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে, সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কক্সবাজারে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বলে বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি করে বলেন, বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না। রোববার রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রা সমাবেশ করে এনসিপি। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। রাঙ্গামাটিতে পদযাত্রা শেষ করে সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছায় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের বহদ্রহাট মোড় থেকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতায় আওয়ামী দুঃশাসন ও জুলাই আন্দোলন নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না। বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে। এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু জিততে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাইলে ইতিহাস তৈরি হবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামবাসী ফ্যাসিস্টদের তাড়িয়েছে। নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। আমরা আর কাউকে খাবার সুযোগ দিব না। আমরা এই চট্টগ্রামকে জনগণের চট্টগ্রাম, নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম। মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের নেতারা বক্তৃতা করেন। সোমবার খাগড়াছড়িতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের মুখের অবয়ব ঠিক করতে দ্বিতীয় ধাপে এখনও রাশিয়া না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই আহত যোদ্ধা। অবয়বহীন মুখ আর দৃষ্টিহীন এক চোখ নিয়ে অবর্ণনীয় জীবনযাপন করা খোকন জানালেন, সরকার থেকে আহত যোদ্ধা হিসেবে নিয়মিত ভাতা না দেয়ায় দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সরকারের প্রতি খোকনের অনুরোধ, দ্রুত চিকিৎসা সম্পন্ন করে মুখের অবয়ব আর চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার। আলী আসগরের ভিডিও চিত্রে লায়লান অশ্বিনের রিপোর্ট। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে 5ই আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মন। প্রাণে বাঁচলেও নষ্ট হয়ে যায় মুখের পুরো অবয়ব। খোকনের অবয়বহীন সেই মুখ হয়ে ওঠে জুলাইয়ের প্রতিচ্ছবি। চিকিৎসার মাধ্যমে খোকনের মুখের অবয়ব ঠিক করতে 1 কোটি টাকা বরাদ্দ করে সরকার। এবছর 22 এপ্রিল রাশিয়ায় মুখের রিকনস্ট্রাকশনের জন্য প্রথম ধাপের অস্ত্রোপচার হয় খোকনের। দ্বিতীয় ধাপে জুনের শেষ সপ্তাহে রাশিয়ায় অস্ত্রোপচারের কথা থাকলেও সরকারি উদ্যোগের অভাবে এখনও যাওয়া হয়নি। খোকন থাকেন মহাখালীর 7 তলা বস্তিতে। চিকিৎসার সবশেষ অগ্রগতি জানালেন নিজেই। আমাকে ওনারা বলে গেছিল যে ঘুমের শেষের দিকে গাইতে হবে, ঘোড়ার সরকারিকে কারা আমার অপারেশন করবে, কিন্তু এর ভিতরে আমাকে কাটানো হয় নাই। ফোন দিয়েছিলাম, তখন আসতে জিজ্ঞাসা করছিলাম ওষুধ সচিবকে। উনি আমাকে বললো যে আগস্টের 18 তারিখে কারা শিডিউল গেছে, তোমাকে 2-3 দিন আগে কাটানো হবে।
নষ্ট হয়ে গেছে খোকনচন্দ্র বর্মনের একটি চোখও। নাক মুখবিহীন থাকায় উপার্জনের কোনো উপায় নেই। আহতদের জন্য এখনও নিয়মিত ভাতা চালু না হওয়ায় জীবন চালাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানান এই জুলাই যোদ্ধা। আজকে এক গোলা থেকে আরেক গোলায় চলে আসলো, তারা বলছিল আমাদেরকে ঢাকা দিবে, কিন্তু কোনো ঢাকা দিচ্ছে না। রাশিয়ান ডাক্তার বলছিল খুব দ্রুত অপারেশন করালে এই চোখটা হয়তো দেখে গেত, কিন্তু এই চোখ অনেকে এদিকে চোখ গলেশন করে আমি দেখতে পারবো, আর এই চোখের কারণে এই চোখ ক্ষতি হয়ে গেছে। আমি এই অবস্থায় কোনো কিছু করতে পারি না, আমাদের চলাটা খুবই কষ্টজনক হয়ে গেছে। সম্প্রতি এনসিপিতে যুক্ত হওয়া খোকন জানালেন যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই আত্মত্যাগ সেই বাংলাদেশ আসেনি। এখন খোকনের একটি স্বপ্ন, উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন। ডাক্তার আশা দিচ্ছে যে আমার আগের চেষ্টা না আসলেও মোটামুটি 90% কাছাকাছি একটা আসবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাথরঘাটার নুরুল ইসলাম খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। বরগুনা থেকে মোহাম্মদ হাসানুর রহমান সন্টুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল বরগুনা। প্রতি বছরই বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি হুমকিতে পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ ও বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনায় প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। নানা ধরনের বৃক্ষ চারপাশে সবুজের যে সমারোহ, সেইখানে যেই মানুষটি বেড়ে ওঠে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তাদের কিন্তু মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে, পাশাপাশি তারা কিন্তু একটা নির্মল পরিবেশে বড় হয়। ঢাকা শহরে আমরা কিংবা অন্যান্য শহরে যেখানে ইট পাথরের মধ্যে আমরা বসবাস করি, সেখানে যে উষ্ণতা, গ্রামে কিন্তু সেই উষ্ণতা নেই। একটি কারণ গাছ এবং নির্মল বাতাস। সুতরাং আসুন আমরা এই বর্ষায় সারা বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। আমরা নিজেদের জন্মদিনে একটি করে গাছ লাগাবো এবং আমাদের বন্ধুদের জন্মদিনে একটি করে গাছ উপহার দেব। বিদ্যালয়ে একটি সুন্দর একটি মনোরম ফুলের বাগান করব। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। যে কোনো প্রতিষ্ঠানে আমরা গাছে গাছে একদম গাছ লাগিয়ে পুরো পরিবেশটাকে, পুরো স্কুল পরিবেশটাকে পরিপূর্ণ করে দেব। সারা পৃথিবী গাছে গাছে অক্সিজেন ছড়িয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই গাছ যাতে সুরক্ষা হয়, যে সংশ্লিষ্ট যে সমস্ত জায়গায় লাগানো হচ্ছে তারা যেন এটা রক্ষা করে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে কুয়াকাটায় ট্যুরিজম ফেস্টিভ্যাল ও আইকনিক অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। এ সময় পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা এবং চ্যানেল আইয়ের সহকারী নির্বাহী পরিচালক হেলাল খান সহ গুণীদের ট্যুরিজম আইকন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। সংগঠনের মহাসচিব লায়ন সালাম মাহমুদের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি MA মোতালেব শরীফ ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ উপস্থাপন, বইয়ের মোড়ক উন্মোচন, ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এবার বাংলাদেশ পাকিস্তান T20 সিরিজ প্রসঙ্গ। কানাডার ক্যালগেরির সিটি হলে 11 বছরের বাক প্রতিবন্ধী বাংলাদেশি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিশুটির বাবা মা, বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন দেশের কমিউনিটির ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা ছিলেন। মানববন্ধনে শিশুটির বাবা মা প্রশাসনের কাছে সন্তানের উপর শারীরিক নির্যাতনে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান। ভুক্তভোগী শিশু স্পেশাল নিড হিসেবে ক্যালগেরির পাইন রিজ স্কুলে যেত। গত 29 মে সে রুটিন মাফিক স্কুল শেষে বাসায় ফিরে তার শরীরে যৌন নির্যাতনের নানান চিহ্ন পাওয়া যায়। পরে চিকিৎসকের কাছে গেলে তিনিও বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনা এরই মধ্যে কানাডার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। অতিবৃষ্টির কারণে মেহেরপুরে মরিচ গাছে পচন ধরেছে, ফলে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। মরিচ গাছে নতুন করে ছত্রাকনাশক দিয়ে পরিচর্যা করছেন তারা। মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। এবার প্রকৃতি সংবাদ। কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রের ভাঙনে উজাড় হচ্ছে বিস্তৃত জনপদ। পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছেন জীবিকা হারানো মানুষ। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উদ্বাস্তুদের আশ্রয়ন, উপকূলের পরিবেশ সংরক্ষণ সহ নানান উদ্যোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র করার প্রতিশ্রুতি। কক্সবাজারে সত্য উন্মোচন করায় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনসিপির। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না, হুঁশিয়ারি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাথরঘাটায় স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। এবং মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পারভেজ ইমনের 50 ও তাসকিনের 3 উইকেট শিকার। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।